হে গাইস, কি অবস্থা তোমাদের? চলে আসলাম ডিমন্স অফ দ্য শ্যাডো রিয়েলম এর 8 নাম্বার এপিসোড নিয়ে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি যে মাস্টার সবাইকে নিয়ে ভিতরে আসে, কিন্তু দেখে যে সবকিছু ভাঙাচোরা, ওরা কোথায় খাইতে বসবে বুঝতে পারতেছিল না। হাগুরে জিজ্ঞাসা করে যে আমি ঠিক করে ফেলবো কিনা। মাস্টার বলে যে ঠিক আছে। আমরা দেখতে পারি হাগুরের কাঁধের উপরে একটা হোয়াইট কালারের ডিমন চলে আসে, যেটার সাহায্যে হাগুরে ওই ভেঙে যাওয়া জায়গাগুলো গায়েব করে দেয়। এরপরে আরো একটা ব্ল্যাক কালারের ডিমন চলে আসে, যেগুলো ওর উপরে পেইন্ট করে দেয়। আর এইসব দেখে তো ইউরো ডেরা ওরা অবাক হয়ে যায়, কারণ এইগুলো একদম পারফেক্ট নতুন মনে হইতেছিল। এরপর হাগুরে ও ডিমনের সাথে পরিচয় করায় দেয়। হোয়াইট যেটা, এটার নাম হইতেছে হোয়াইট আউট, আর ব্ল্যাকটার নাম হইতেছে ইঙ্ক। হাগুরে বলে যে সর্বপ্রথম যে জায়গায় রিপেয়ার করতে হয় সেইখানে আমি হোয়াইট আউট ব্যবহার করি, তারপরে ইঙ্ক ব্যবহার করি। আশা এসে জানায় যে এটা করার জন্য খুব ভালো ইমেজিনেশন দরকার, যেটা হাগুরের মধ্যে আগে থেকেই আছে। হাগুরে নিজের পরিচয় দেয় যে ওর নাম হইতেছে হাগুরে হিকারু, আর ও একজন মাঙ্গা আর্টিস্ট। ইউরো তো বুঝতে পারতেছিল না যে এই মাঙ্গা আর্টিস্ট আর কি। তখনই ডেরার মনে পড়ে যে একটা অরিজিনাল ফিল্মে ও হাগুরের ক্রেডিট দেখছিল। হাগুরে জানায় যে আসলে হাগুরে হইতেছে ওর পেন নেম বা ছদ্ম নেম, কিন্তু ওর আসল নাম হইতেছে হিকারু কাগেমোরি। আর এই পেন নেম কি সেটাও ইউরো বুঝতেছিল না, যেটাতে আসাওরে বুঝাই বলে যে অনেক লেখক আছে যারা পরিচয় গোপন রেখে ছদ্ম নাম ব্যবহার করে আর কি। হাগুরে বলে যে যেহেতু বাইরে আমাদের ফ্যামিলি নিয়ে একটু ঝামেলা আছে, সেই জন্য আমি পেন নেম ব্যবহার করি যাতে আমার কাজের উপরে ফ্যামিলির কোনো প্রভাব না পড়ে। আর আমরা তিনজনই কাগেমোরি ফ্যামিলি থেকে, মানে আমরা তিন ভাই। আমি হচ্ছে সবচাইতে বড়, আসুমা মেজো, আর সবচাইতে ছোট হইতেছে জিন। এটা শুনে তো ডেরা আর ইউরো অবাক হয়ে যায়, কারণ জিনকে মোটেই ছোট মনে হয় না, সবচাইতে ম্যাচিউর আর বড় মনে হয়। হাগুরে বলে যে আমরা তিন ভাই হইলেও আমাদের মা আলাদা, সেই জন্য আমাদের চেহারা মিল নাই। আসমা বলে যে হাগুরে যেহেতু সবচাইতে বড়, তাই পরবর্তীতে ক্লানের হেড সেই হবে, যেটাতে হাগুরো একদম না করে দেয় যে ভাই আমি এইসব পারবো না, আমি একটা পিসফুল লাইফ চাই। এরপরে ডেরা হাগুরের কাছে জিজ্ঞাসা করে যে ও যেগুলো ঠিক করছে এগুলো একদম সেফ কিনা। হাগুরা জানে যে আরে ভাই একদম অরিজিনাল, কোনো ঝামেলা নাই, আর যে কালারিংটা আছে ওইটা আস্তে আস্তে ব্লেন্ড হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু তখনই হাগিরু খেয়াল করে যে এইখানে এই যে কিছু ঝামেলা আছে, মানে যে ওই যে ছোট ছোট দাগগুলো আছে ওইখানে ও পারফেক্টলি করতে পারে নাই, মানে অরিজিনালটার মতন, যেটাতে ও পুরো ভাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কারণ নিচে যে ফ্লোরিং করছে ওই জায়গাও একটু ঝামেলা আছে। মানে ও যেহেতু একটা আর্টিস্ট, ও চাই 100% পারফেক্ট ভাই। দেন আমরা দেখতে পারি যে সবার জন্য খাবার রেডি করা হচ্ছে। মাস্টার সবাইকে বলে যে যার যেখানে ইচ্ছা বসে পড়ো, আরাম করে খাও, কোনো সমস্যা নাই। এখানে আমরা ছোট ছোট দুইটা ডিমনও দেখতে পারি যারা সবার বসার জন্য পিলো বিছাই দিতেছিল, আর কিছু ডিমন যারা খাবার নিয়ে আসতেছিল। মানে বুঝতেই পারতেছো ভাই, এদের আশেপাশে অনেক ডিমন দিয়ে এরা কাজ করায়। কিন্তু এখানে লেফট এন্ড রাইট বলে যে যেহেতু আমরা মানুষের খাবার খাই না, তাই আমরা বসবো না। কিন্তু মাস্টার বলে যে তোমরা যেহেতু আমাদের অতিথি, আমরা সব অতিথির সাথে সমানভাবেই ট্রিট করি, সো ওদেরকেও বসতে হয় আর কি। এরপরে সবাই খাইতে বসে, যেখানে জিন ডেরাকে জিজ্ঞাসা করে যে ইউরো এখানে তুমি কিভাবে জানলা। ডেরা বলে যে এটা একটা সিক্রেট, আমি বলতে পারবো না। এরপরে জিন জিজ্ঞাসা করে যে কালকে এখানে যে অ্যাটাক হইলো আমাদের উপরে, এটার পিছনে তুমি বা তোমার হিগাশি ভিলেজের হাত নাই তো? ডেরা বলে যে আরে ভাই এইগুলো আমার কেন জিজ্ঞাসা করতেছো, বা আমি কেন অ্যাটাক করব? জিন বলে যে না, টাইমিং অনেক পারফেক্ট ছিল, তো যখনই এখানে আমরা ইউরোকে নিয়ে আসলাম তখনই অ্যাটাক করা হইলো, এর আগে তো সবকিছু ঠিকঠাকই ছিল। এদিকে ইউরোর খাওয়া দেখে তো আশা পাগল হয়ে যাচ্ছিল যে ওয়াও আমার ভাই কত সুন্দর করে খায়। এদিকে জিন ডেরাকে এই জন্য বেশি সন্দেহ করতেছিল কারণ ডেরার ক্লানের লোকেরা ইজিলি ব্যারিয়ার পার করতে পারে। জিন বলে যে আচ্ছা আমি তো পারি না। এরপরে ডেরা আসার কাছে জিজ্ঞাসা করে যে কাগেমোরি ক্লান তোমার ঠিকঠাক মতন খেয়াল রাখতেছে কিনা। আশা বলে যে কোনো সমস্যা নাই, ওরা আমার ঠিকঠাক মতোই খেয়াল রাখতেছে, আর এই জায়গাতে আমার উপরে কোনো অ্যাসেসিনও অ্যাটাক করে না। কিন্তু জানি না কালকে কিভাবে আমাদের উপরে অ্যাটাক হইলো, যেটাতে গাবি আশাকে সাবধান করে যে যাতে ও মেনশনের বাইরে না যায়, কারণ সেইখানে ওর উপরে অ্যাটাক হইতে পারে। তবে আমরা জানতে পারি যে আশাকে হসপিটালে যাইতে হয়, যার জন্য ওর বাইরে বের হইতেই হবে। আর ওই হসপিটালে ওর উপরে অনেকবার হিগাশি ভিলেজের অ্যাসেসিন অ্যাটাকও করছে। ডেরা জিজ্ঞাসা করে যে তুমি কি অনেক অসুস্থ? আশা অনেক রাগ হয়ে যায় আর বলে যে আমার গ্যাস্ট্রিক আলসার আছে, আর এটা এই জন্য হয়েছে কারণ হিগাশি ভিলেজের অ্যাসেসিনরা বারবার আমাকে টার্গেট করতেছিল, যার ফলে আমার স্ট্রেস বেড়ে যায় আর আমার পেটে এই ছিদ্র হয়ে গেছে। ডেরা বলে যে কিন্তু তুমি আমার দিকে এইভাবে কেন তাকায় আছো? এইটাতে আমার কোনো দোষ নাই, আমি তো কাউরে কোনো অর্ডার দেই না। আশা বলে যে আমি তো এইটা বুঝি না ওরা হসপিটালে কেন অ্যাটাক করে, কারণ ওইখানে তো সাধারণ মানুষও থাকে, তুমি জানো আমাদের কারণে ওদের কত সমস্যা হয়। ডেরা বলে যে আমি তো বললাম এটাতে আমার কোনো দোষ নাই, তারপর আমি হিগাশি ভিলেজের তরফ থেকে তোমাদের কাছে মাপ চাইতেছি। ও ভালো কথা, এটাতে আমার মনে পড়লো, তুমি কি বলতে পারবা তোমার ফ্যামিলি রেজিস্ট্রেশন কেমন দেখতে? কেননা ইন্স্যুরেন্স কার্ড ছাড়া তো জেনারেল হসপিটালে চিকিৎসা করানো অনেক ঝামেলা। আশা জানায় যে ও এখনো রেজিস্টার করে নাই, ওর মা যেহেতু এইখান থেকে বিলং করে তো ও ভাবছিল যে ওর মায়ের ওইখান থেকেও রেজিস্ট্রেশন করে নিবে, কিন্তু তার আগেই তারা গায়েব হয়ে যায়। এটা শুনে ডেরা অবাক হয়ে যায় আর ইউরোর কাছে জিজ্ঞাসা করে যে সত্যি কি তোমার প্যারেন্টস মিসিং, যেটাতে ইউরো হ্যাঁ বলে। ডেরা বলে যে আমি জানি যে আমি হিগাশি ভিলেজের সাইডে, কিন্তু আমি কখনো শুনি নাই যে তোমার বাবা মা গায়েব হয়ে গেছে, সো আমার মনে হয় না যে হিগাশি ভিলেজ থেকে এটা কেউ করছে। তখন মাস্টার গঞ্জা বলে যে তোমার কি মনে হয় যে আমরা তোমার কথা বিশ্বাস করব? ডেরা বলে যে কেউ আমার আস্তানায় ঢুকলে আমি চিন্তা করা ছাড়াই তাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি অযথা কারোর সাথে ঝামেলা করতে চাই না। এছাড়া হিগাশি ভিলেজের লিডারদের সাথেও আমার মতের খুব একটা মিল নাই, যার কারণে আমি এখানে শান্তি মতন ইউরোকে নিতে আসছি। ডেরা মাস্টারকে বলে যে আর আপনি কি শিওর যে এটা কাগেমোরি ক্লানের ভিতর থেকেই কেউ করে নাই? কারণ আমি যতদূর জানি যে কাগেমোরি ক্লানের ভিতরেও সবাই একমতে বিশ্বাসী না। আর ডেরা এইটাও জানতে চায় যে মাস্টারের আসল প্ল্যান কি, মানে দুই টুইন
টুইন্স দিয়ে সে কি করতে চায়। মাস্টার বলে যে ব্রেক আর সিলের পাওয়ার নিয়ে যখন কোনো টুইন্সের জন্ম হয় তখনই প্রতিবার পৃথিবী পুরো ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে, যার কারণে মাস্টার চায় যে ইউরো আর আসাই যেন লাস্ট টুইন্স হয়, অর্থাৎ ওই ভিলেজে আর যাতে কোনো টুইন্সের জন্ম না হয় সেই জন্য উনি পুরো হিগাশি ভিলেজ ধ্বংস করে দিতে চায়। মাস্টার এইটাও বলে যে হিগাশি ভিলেজ একটা ফালতু ভিলেজ যারা এখনো সেই পুরনো ধারায় চলতেছে এবং পুরো পৃথিবীর উপরে শাসন করতে চায়, কিন্তু পৃথিবী এখন অনেক বদলে গেছে এটা তারা বুঝতে চায় না। বাট যেহেতু আমাদের ভিতরে ওদের সেমি ব্লাড আছে এই জন্য আমাদেরই দায়িত্ব তাদেরকে থামানো। তবে আসুমা এটার সাথে একমত হইতে পারে না, কারণ আসুমার মতে যাদের পাওয়ার আছে তাদের উচিত পৃথিবী দখল নেওয়া, এরপর সেইখানে শান্তি প্রতিষ্ঠা করা। তখন ডেরা জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় যে কাগেমোরি ক্লানের কাছে সেই পাওয়ার আছে যারা সবাইকে কন্ট্রোল করতে পারে, যেটাতে আসুমা হ্যাঁ বলে। আসুমা হিগাশি ভিলেজকেও ধ্বংস করতে চায় না, সে চায় যে ভিলেজটাকে যাতে একটা সুইটেবল অর্গানাইজেশনের আন্ডারে রাখা হয়। ইউরো লেফট অ্যান্ড রাইটকে বলে যে যখন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছিলাম আমরা সেই কার্স কিনা যারা পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় তখন তোমরা না বলছিলা, কারণ এটা তাদের উপরে ডিপেন্ড করে যারা আমাদের পাওয়ার ব্যবহার করে যুদ্ধ লাগাইতে চায়। যেটাতে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের কোনো দোষ নাই, আমাদেরও বাঁচার অধিকার আছে। আর এইটা বোঝানোর জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা সবকিছুর জন্য মাফ চাইছে, হয়তোবা ভিলেজে অ্যাটাক করার জন্য ওকে আমি কখনো মাফ করতে পারবো না, কিন্তু তারপরও ও ওই সব জিনিসের জন্য মাফ চাইছে যেটাতে ওর কোনো দোষই নাই। আর এই জন্য যে ওর এইটা ভাবাইতে বাধ্য করতেছে যে সবকিছু ওর ভুল, আমি তারে কখনোই মাফ করব না। টুইন্স হওয়াতে আমরা কি ভুল করছি, কেন আমাদেরকে লুকায় থাকতে হবে, কেন আমাদেরকে অন্যরা ঠিক করে দিবে যে আমাদের কিভাবে বাঁচতে হবে। কাগেমোরি ক্লান যদি এক না হয় তাহলে এইখানের এক্সট্রিমিস্ট আমার কথা অবশ্যই শুনতেছে। আর ডেরা এখন আমি যেটা বলতে চাচ্ছি আমি চাই যে হিগাশি ভিলেজের লোকেরাও সেটা জানতে পারুক। এখন থেকে আমি না পালাবো না লুকাবো, কারণ আমার কাছে লুকানোর কোনো কারণ নাই। আর এইটাতেও আমার কিছু যায় আসে না যে হিগাশি ভিলেজ অথবা কাগেমোরি ফ্যামিলি থেকে কে আমার উপরে অ্যাটাক করতে চায়। তবে আমি সবাইকে বলে দিতে চাই যদি কারো আমার মাথা দরকার হয় তাহলে সে যেন আমার কাছে এসে নিয়ে যায়। তবে আমি যদি অ্যাটাকারদের হারাই দিতে পারি আমি বলে রাখতেছি ওদের কাছ থেকে আমি সব তথ্য বের করে নিব। এটা শুনে ডেরা ইউরোকে শান্ত করার চেষ্টা করে যে থাম থাম ভাই। তখনই আশা ইউরোর উপরে চিল্লায় ওঠে যে ভাই তুই কি একটা ইডিয়েট নাকি। এটা শুনে তো ইউরো অবাক হয়ে যায়। আশা বলে যে তুমি পালাবা না, তুমি লুকাবা না, তুমি কি পাগল হয়ে গেছো। এই কথা তুমি এই জন্য বলতেছো কারণ তুমি জানো না যে যখন তোমার উপরে একের পর এক অ্যাসেসিন অ্যাটাক করে তখন কেমন ফিল হয়। আমি চাই না আমি যেটা সহ্য করছি সেটা তুমিও করো। আসমা জিনকে জিজ্ঞাসা করে যে ইউরো কি এমন পারসন যে সামনে থেকেই অ্যাটাক করে। জিন বলে যে হ্যাঁ। অন্যদিকে আশা লেফট অ্যান্ড রাইটকে ইউরোকে বোঝানোর জন্য বলে, কিন্তু লেফট অ্যান্ড রাইটের দিকে তাকায় দেখতে পারে যে ওরা তো ইউরোর কথায় আরো বেশি খুশি হয়ে আছে আর বলে যে ইউরো যেটা বলবে আমরা সেটাই করব। গাভিও বলে যে ইউরো যেটা বলতেছে সেইটাই সঠিক, কারণ এতদিন পর্যন্ত তুমি একাই সবকিছু সামলাইছো, এখন তোমার ভাইয়ের উপর একটু ভরসা করা উচিত। তবে আশার এসব চিন্তা করে কান্না চলে আসে। এর মধ্যে মাস্টার গঞ্জো ইউরোকে কাগেমোরি ক্লানে জয়েন করার কথা বলে, কারণ এইখানেও সেফ এবং আরো ভালো থাকতে পারবে, যেটাতে ইউরো না বলে দেয় আর বলে যে আপনি হিগাশি ভিলেজকে ফালতু বলছেন, কিন্তু সেইখানে আমি বড় হইছি, আমি জানি যে আপনার আইডিয়াল হিগাশি ভিলেজ থেকে আলাদা, কিন্তু আমি সেই প্ল্যানের সাথে যাইতে পারি না যারা আমার ভিলেজে অ্যাটাক করে এতগুলা মানুষ মেরে ফেলছে। আপনাকে এইটার জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার বাবা মায়ের দেখাশোনা করছেন, কিন্তু এখন থেকে আমি সবকিছু নিজের মতো করতে চাই, যার জন্য আমি ডেরার সাথে থেকেই আমার বাবা মাকে খুঁজে বের করব। ডেরা বলে যে এমনিতে তো আমি চাচ্ছিলাম যে তুমি লুকায় থাকো, কিন্তু এজ এ গার্ডিয়ান আমার তোমার সঙ্গ দিতেই হবে। এরপরে আশা মাথা নিচু করে লেফট অ্যান্ড রাইট আর ডেরার কাছে ওর ভাইয়ের খেয়াল রাখতে বলে, যেটাতে বাকি সবাই বলে যে আচ্ছা ঠিক আছে ভাই, প্যারা নাই। এরপরে এরা সবাই এইখান থেকে চলে যাচ্ছিল। গেটের সামনে গিয়ে আশা বলে যে ও এটার বাইরে যাইতে পারবে না, কারণ এটা হচ্ছে ব্যারিয়ার, এটা পার হইলে ওর উপরে অ্যাটাক হইতে পারে। আর এই ব্যারিয়ার দেখে ইউরো রিয়েলাইজ করে যে ছোটবেলা থেকেই আশা একটা বন্দি জীবন কাটাইতেছে, কারণ ভিলেজের মধ্যেও ও একটা রুমের ভিতরে থাকতো আর এইখানেও ওকে সবসময় এই ব্যারিয়ারের মধ্যে থাকতে হয়। এরপরে আশা ইউরোকে বলে যে দাঁড়াও তোমার আমি একটা জিনিস দেখাই, আর মোবাইলের মধ্যে ওর বাবা মায়ের ছবি দেখায়, যেটা দেখে তো ইউরো অবাক হয়ে যায়, কারণ জীবনেও প্রথমবার কোনো ছবি দেখতেছে। লেফট অ্যান্ড রাইটও এইটা দেখে অবাক হয়ে যায়, কারণ এই টেকটা তো ওদের কাছে নতুন, ওরা জীবনে কখনো দেখে নাই। এরপরে আশা ইউরোর সাথেও একটা ছবি তোলে ওকে এক্সপ্লেন করার জন্য যে এইটা দিয়ে মোমেন্ট ক্যাপচার করা যায়, আর এইটা দেখে তো ইউরো আরো অবাক হয়ে যায়। আর আশা তো মনে মনে অনেক খুশি হয়ে যায় যে যাক পরিস্থিতির সুযোগ নিয়ে ভাইয়ের সাথে একটা ছবি তুলে নিতে পারলাম। এখন এইটা দেখে লেফট অ্যান্ড রাইট বলে যে ওরাও ইউরোর সাথে ছবি তুলতে চায়, সো ডেরাও ওদের সঙ্গে দাঁড়িয়ে পড়ে, কিন্তু আফসোস যে ফটোতে লেফট অ্যান্ড রাইটকে দেখা যাচ্ছিল না, কারণ ওরা ভাই ডিমন, ওদেরকে দেখা যাবে না, যেটা দেখে ওরা দুইজন পুরাই হতাশ হয়ে যায়। এরপরে ইউরো আশাকে ওদের বাবা মায়ের ছবি আবার একটু দেখাইতে বলে, আরো ছবি দেখে চিন্তা করে যে না জানি এখন তারা কোথায় কি করতেছে। আশা ওরে ভরসা দেয় যে চিন্তা করো না, আমি শিওর যে তারা এখনো বেঁচে আছে। আশা বলে যে ঠিক আছে তোমার কাছে আমি ফটো পাঠাই দিব, তোমার অ্যাড্রেস দাও, কিন্তু ইউরো তো অ্যাড্রেস সম্পর্কে কিছুই জানে না, যেটা শুনে আশা হতাশ হয়ে যায়, কারণ ও বাহানা দিয়ে অ্যাড্রেসটাও নিতে চাচ্ছিল, সেটা পারলো না। আর ডেরাও কোনো ইনফরমেশন শেয়ার করতে রাজি হচ্ছিল না। জিন বলে যে যদি আমরা ওদের বাবা মায়ের সম্পর্কে কোনো ইনফরমেশন বের করতে পারি সেটা তোমাদের কাছে কিভাবে পাঠাবো, কোনো ইমেল টিমেল বা অন্য কোনো উপায় তো বলো তোমাদের সাথে যোগাযোগ করার। কিন্তু ডেরা যেহেতু এদেরকে বিশ্বাস করে না, সো ডেরা কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে রাজি হচ্ছিল না, কিন্তু এটাও বুঝতে পারে যে আসলে একটু যোগাযোগ করা তো জরুরি। সো এরা এক একজন চিন্তা করতে থাকে যে কিভাবে তাইলে যোগাযোগ করা যাইতে পারে। ইউরো বলে যে স্মোক সিগন্যাল পাঠানোর কথা, মানে বেচারা ভাই এখনো আদিম যুগে
বসবাস করতেছে। এরপরে জিন ডেরাকে একটা বারের কার্ড দেয় আর জানায় যে এটা কাগেমোরি ক্ল্যানেরই একটা বিজনেস আর কি, আর এইখান থেকে ডেরা ওদের সাথে যোগাযোগ করতে পারবে। এটা পেয়ে তো ডেরা অনেক খুশি হয়ে যায় আর ওর ফেস দেখে জিনও বুঝতে পারে যে শালা নিশ্চয়ই আমার বাড়ি গিয়ে ফ্রিতে মদ খাবে। এরপরে আবারও এরা এখান থেকে যাইতে শুরু করে, কিন্তু আশা ওদেরকে থামিয়ে দেয় আর বলে যে ভাই আসলে বাবা মা তোমাকে রেখে আসতে চায় নাই, তোমাকে সাথে আনতে না পেরে তারা অনেক দুঃখী ছিল, কারণ গ্রানি তাদের সামনে চলে আসছিল, যার কারণে তাদের সামনে শুধু আমাকে নিয়ে পালানো ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। তারা তোমাকে সাথে করে আনতে চাচ্ছিল কারণ তারা তোমাকেও অনেক ভালোবাসে। যেটা শুনে তো ইউরো ইমোশনাল হয়ে যায় আর বলে যে ফাইনালি এইখানে আসার মোটিভ আমার কমপ্লিট হইলো। এরপরে ইউরো সেইখান থেকে গেটের বাইরে চলে আসে, কিন্তু পিছন থেকে আশা দৌড়ে গেটের বাইরে চলে আসে আর পিছন থেকেই ইউরোকে জড়ায় ধরে। এরপরে ইউরোর পিঠের উপরে হাত রেখে ওকে নিজের খেয়াল রাখতে বলে, দেন আবারও ভিতরে চলে যায়। আর যখনই গেট বন্ধ হয় তখনই ইউরো নিজের হাঁটু গেড়ে বসে পড়ে, কারণ ওর পুরোপুরিভাবে বিশ্বাস হয়ে যায় এইটাই আসল আশা, কারণ আজ ছোটবেলায় আশা ওর পিঠে এইভাবেই হাত রেখে ওকে নিজের খেয়াল রাখতে বলতো। আর ইউরো এখানে লিটারেলি জোরে জোরে কান্না করতে শুরু করে। অন্যদিকে ভিতরে আশা জিনকে বলে যে ওদের উপরে যাতে নজর না রাখা হয়, মানে ওরা একটা ভরসার সম্পর্ক তৈরি করতে চায়, যেটার জন্য জিন রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে মাস্টার বলতেছিল এমনিতে কোনো থার্ড পারসনকে লেফট অ্যান্ড রাইট এর মাস্টার হওয়া উচিত, যাতে সে ব্রেক আর সিলকে কন্ট্রোল করতে পারে, কিন্তু এখন তো লেফট অ্যান্ড রাইট তার কাছেই আছে যার কাছে সিলের পাওয়ার আছে। এজন্য যদি কখনো কোনোদিন ইউরোর কিছু হয়ে যায় তাহলে কেউ লেফট অ্যান্ড রাইট কে থামাইতে পারবে না। আর আমরা দেখতে পারি আসুমা দূর থেকেই এই সব কিছু শুনতেছিল, কারণ তোমরা জানো যে আসুমা অনেক দূরের জিনিসও শুনতে পারে। আর এদিকে ইউরোটা বাসায় ফিরে যাচ্ছিল, যেখানে ওদের উপরে আমরা একটা প্রজাপতিও দেখতে পারি, হয়তোবা ওদের উপরে কেউ নজর রাখতেছে, তবে এইটা আমরা পরবর্তীতে জানতে পারবো, কারণ আজকের এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো কেমন ছিল আজকের এপিসোড সেটা তোমরা জানাই দিতে পারো। আজকের মতো এ পর্যন্তই থাক ভাই, ভালো থাকো সবাই, বাই বাই।